আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাইরোজ মাইশা, মেডিকেল বায়োলজি ডিপার্টমেন্টের একজন সিনিয়র টিচার। আজকে তোমাদের সাথে কথা বলবো সেকেন্ড টার্মের স্টুডেন্টের প্রিপারেশন নিয়ে। শুরুতেই কথা বলার আগে আসলে আমি ডেকে নিব আমাদের মধ্যমণি ডক্টর জোবাইদুর রহমান জনি ভাইয়াকে, নান আদার দেন প্রতিষ্ঠাতা এবং পরিচালক মেডিকো। ভাইয়া সালামু আলাইকুম। মাইশা, থ্যাংক ইউ যারা সেকেন্ড টাইম এক্সাম দিতে ইন্টারেস্টেড, যারা আমাদের এই ফেসবুক লাইভে জয়েন করেছো। আমরা আসলে যে টপিক নির্ধারণ করেছি, সম্ভাবনা এবং প্রস্তুতি পরিকল্পনা কি থাকা উচিত, মেডিকোর প্রতিনিধি হিসেবে আমরা দুইজন আসলে এই দুইটা টপিক নিয়ে তোমাদের সাথে আমাদের থট শেয়ার করতে চাই, যাতে করে তোমাদের ডিসিশন নিতে সুবিধা হয় এবং নেক্সট যতদিন পর্যন্ত তোমার প্রিপারেশন নেওয়ার সুযোগ আছে, আই থিঙ্ক নভেম্বর পর্যন্ত যদি আমরা ধরি, তাহলে কিভাবে তোমার সামনে এগিয়ে যাওয়া উচিত সেই বিষয়ে আমরা কথা বলবো। পাইসাম, আসলে সেকেন্ড টাইম মেডিকেল টেস্টকে আসলে ভারতে দেওয়া উচিত, এটার যৌক্তিক আপনি কি মনে করেন? আসলে কি যৌক্তিক? আচ্ছা, তুমি যদি ধরো আমাকে জিজ্ঞেস করো কি যে ধরো আমি কি চিন্তা করি সেটা বলি, কারণ সবার ব্যাখ্যা যে একরকম হবে সেটা তো না, তাই? আচ্ছা, সেকেন্ড টাইম এক্সাম দেওয়ার যেহেতু সরকারিভাবে এটা একটা সুযোগ, মানে নিয়মই এটা যে না দ্বিতীয়বার আবার পরীক্ষা দেওয়া যায়, তাহলে এখানে এই পরীক্ষাটা মানে একজন স্টুডেন্ট কেন দিবে না, বা অথবা যদি আমি বলি যে কেন দিবে এরকমভাবে যদি বলি, তাহলে আমার মতামত হচ্ছে যে যেহেতু দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অনেকগুলা পজিটিভ বিষয় আছে যেটা আমরা হয়তো পরবর্তীতে আলোচনা করব, সেগুলোকে মাথায় রেখে এবং মানে একজন স্টুডেন্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু কনফিউজ থাকে কি কারণে, চিন্তা করে যে আমি প্রথমবার হয় নাই, আবার সেকেন্ড টাইম যদি না হয় তাহলে পরিচিত লোকজন যারা আছে, আত্মীয় স্বজন বা বাসার লোকজন কি বলবে, এটা নিয়ে একটা মানে এক ধরনের সংকোচ থাকে যে এটা মনে জীবন যদি সুযোগ দেয় তাহলে কেন সেটা নিবে না। হ্যাঁ, ওইটা আমরা যদি ওই ফিলোসফিতে যাই সেটা তো অবশ্যই নেওয়া উচিত, আর সরকারিভাবে যেহেতু নিয়ম আছে অবশ্যই অ্যাপিয়ার করা উচিত। তবে এইটা একটু বলি যে যেহেতু একটা সংকোচ কাজ করে যে আমি দুইবার যদি পরীক্ষা দিয়ে চান্স না পাই, একবার দিয়ে আমার এত নেগেটিভ সিচুয়েশন ফেস করতে হচ্ছে, দ্বিতীয়বার যদি এটা হয় তাহলে না জানি কত কথা শুনতে হবে, কত নেগেটিভ সিচুয়েশন ফেস করতে হবে, এইটা একটা সংকোচ কাজ করে। ওই জায়গা থেকে আমি বলবো যে একজন স্টুডেন্ট তুমি যখন পরীক্ষা দিবে তখন তোমার ঢাক ঢোল পিটিয়ে তো বলার দরকার নেই যে আমি পরীক্ষা দিচ্ছি, বা ফেসবুকে তো তোমার লেখালেখির দরকার নেই যে আমি পরীক্ষা দিচ্ছি। তুমি তোমার মতো করে পরীক্ষা দাও, তোমার ফ্যামিলি জানলেই চলবে, বা তোমার যারা একেবারে ক্লোজ রিলেটিভ যারা একদম নিজেকে গুটিয়ে রেখে পড়াশোনার প্রতি একদম ফোকাস থেকে দেওয়া উচিত। রাইট, যেহেতু পরীক্ষার সুযোগ আছে, অবশ্যই আমি বলবো যে সব অ্যাঙ্গেল থেকে পরীক্ষা দেওয়াটা অবশ্যই একটা যৌক্তিক বিষয়। এখানে কেউ আছে যে মানে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে তারপর ট্রাই করে, ওকে ফাইন, কোনো অসুবিধা নাই, সেটাতে কিভাবে পড়ার সময়টাকে একটা মানে সমন্বয় করা যায় সেটা খেয়াল রাখতে হবে। আবার কেউ আছে যে না আমি কোনো ভার্সিটিতে যাব না, আমি একেবারে ডেসপারেশন নিয়ে আমি মেডিকেলের জন্য ট্রাই করবো, সেটাও হতে পারে, কোনো অসুবিধা নেই, বাট পরীক্ষা দেওয়া উচিত। পরীক্ষা দিয়ে যদি বলি আমি যে মানে এক্সপেক্টেড রেজাল্ট নাও আসে, তাতে এমন তো কোনো ক্ষতি নেই যে আমার আগের ইউনিভার্সিটি ছিল ওখান থেকে বের করে দিবে, তাহলে সমাজ থেকে বের করে দিবে, না দেশ থেকে বের করে দিবে। মানে আমরা অনেক কিছু চিন্তা করি যেগুলো আসলে কোনো ভ্যালু ক্রিয়েট করে না, সেই জন্য আমার কাছে মনে হয় নেগেটিভ অবস্থায় চিন্তা নাই করা উচিত। মাইশা, পরীক্ষা যেহেতু দিবে মানে রিস্ক নিলেই গেইন আসবে, না হলে তো আসতো না। কথা না, সেটাই, মানে পরীক্ষা না দিলে তো চান্স পাবেই না, পরীক্ষা দিলে তো চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে অনেকটাই, এখন তো অনেকটাই। কারণ ভাই যে এখন আরেকটা ওদের যে সংকোচ থাকে যে 3 নাম্বার কেটে নিবে, 3 নাম্বার কাটার পরেও কি আসলে সেকেন্ড টাইম দেওয়া উচিত? আচ্ছা, এইটা আসলে অ্যাকচুয়ালি মানে আমি যদি মানে ডাটা অ্যানালাইসিস করি, মানে এর আগে যখন ছিল মানে 5 নাম্বার কাটা যাওয়ার সময় যখন ছিল, তখন তো আসলে এটা যেহেতু মেডিকেলে 1 নাম্বারই অনেক একটা বড় ব্যাপার, এই জন্য সেকেন্ড টাইম দেওয়ার ক্ষেত্রে একজন স্টুডেন্ট এটা মাথায় নেয় বা তার ফ্যামিলিতে এই আলাপগুলো হয় যে এতগুলো নাম্বার কাটা যাচ্ছে। আগে যেরকম 2023 ব্যাচ পর্যন্ত তাদের 5 নাম্বার কাটা যেত, সেই অনুযায়ী কিন্তু তাদের আসলে একটু আমি বলবো যে একটু দুরূহ ছিল এই মানে চান্স পাওয়ার ক্ষেত্রে, না শুধু যে ঢাকার 3টা মেডিকেল কলেজে থাকার ক্ষেত্রে দুরূহ ব্যাপার ছিল। কিন্তু এটা মানে খুবই ভালো একটা বিষয় ওই অর্থে যারা
আবার দ্বিতীয়বার দিতে চায় 2024 ব্যাচে কিন্তু মানে একেবারে চোখে পড়ার মতো যে সারা বাংলাদেশ থেকে যারা সেকেন্ড টাইম দিয়েছে বেড়ে গিয়েছে, প্লাস হচ্ছে ঢাকার ভিতরেও চান্স পেয়েছে, ডিএমসিতে চান্স পেয়েছে 33তম, আমি যদি ভুল না করে থাকি। তো এটা তো খুবই ভালো একটা রেজাল্ট। তার মানে এখন কেউ চিন্তা করতে পারে যে ও ডিএমসিতে যার হইলো বা সলিমুল্লাহ যার হইলো, সরাইতে যার হইলো, তারা তো এক্সেপশন। এখন টোটাল রেজাল্টটাই তো যারা 1 লাখ পরীক্ষা দিয়ে 5,000 5,500 চান্স পায় তারা প্রত্যেকেই তো এক্সেপশনাল। সেই হিসেবে তো আমাকে কোনো একটা কিছু অ্যাচিভ করার জন্য তো এক্সেপশনাল রেজাল্টই করতে হবে, তাই না? সেই হিসেবে আমি মনে করি 3 নাম্বার কাটা যাওয়াটা আমার মনে হয় কোনো সমস্যার কোনো কিছু না আর কি, এই অর্থে। আসলে 5 নম্বরের বদলে যখন 3 নাম্বার হলো তখন কিন্তু স্বাভাবিক অর্থে চিন্তা করতে গেলে ফার্স্ট টাইম মানে সেকেন্ড টাইম মানে অনেকটুকু এগিয়ে গেছে বলে আমার মনে হয়। কারণ ভাইয়া ওরা তো পড়ার সুযোগটা পাচ্ছে। সেটাই আমি আমার মনে হয় যে এই পয়েন্টগুলো আমাদের আলোচনায় আসবে। ভয় পাওয়া উচিত না যে 3 নাম্বার কেটে ফেলবে। আচ্ছা, এই যে সেকেন্ড টাইম অনেকবার পড়ার সুযোগ পাচ্ছে, ওরা কি এতে পূর্বের ভুলগুলো চিহ্নিত করতে পারে, কি মনে হয় ভাই? আমি এই অর্থে বলি যে আমি আজকে যে এখানে লাইভে কথা বলবো, এই কথা বলার আগে গতকালকে আমি ঠিক 9:30টার দিকে 2024 ব্যাচে আমাদের মেডিকো থেকে চান্সপ্রাপ্ত 5জন স্টুডেন্টের সাথে আমি একটা মিটিং করেছি প্রায় 1 ঘন্টার মতো করে। মানে মিটিংটা করেছি এই কারণে যে আজকে আমি যে কথাগুলো বলবো সেগুলো বলার যে থিমটা ধরতে হবে সেটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে আমাদের এখানে যারা সেকেন্ড টাইম ব্যাচ অলরেডি যারা ক্লাস শুরু করেছে বা নেক্সট যারা করবে তাদের জন্য প্ল্যানটা কেমন হওয়া উচিত, সেখানে কি কোনো কিছু সংযোজন বিয়োজন করা উচিত কিনা, কোনো চেঞ্জ করা দরকার নেই, সেই জন্য কথা বলা। সেই কথা বলতে গিয়ে আমার মনে হয় যে অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট উঠে আসছে আর কি। সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো উঠেছে এবং যে 5 জনের সাথে কথা বলেছি তাদের মধ্যে ডিএমসি ছিল 2 জন, সলিমুল্লাহ ছিল 2 জন, আর সৈয়দ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ছিল 2 জন। তো সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এবং আমি আগে থেকে যতটুকু জানি সেটা হচ্ছে যে একজন সেকেন্ড টাইম এক্সামিনি যখন পরীক্ষা দেয় তার মাথায় পূর্বের যে ভুলগুলো যেগুলো মানে প্রথম বছরে সে কি ভুল করছে এগুলো কিন্তু তার সামনে একদম পরিষ্কার থাকে। এক্স্যাক্টলি, তাই না? ও তো ভুলগুলা মানে আইডেন্টিফাই করার সুযোগ পেল, পরীক্ষা না দিলে কিন্তু বোঝা যায় না যে কোনটা সে ভুল করে ফেলতে। এবং আমি দেখলাম যেটা যে ফার্স্ট টাইমে অনেকে হচ্ছে যেমন হচ্ছে 1 নম্বর ম্যাক্সিমামই বললো যে ভাই আমি পরীক্ষার হলে নার্ভাস হয়ে গেছি, পরীক্ষার আগের দিন নার্ভাস হয়েছি, এটার বিষয়টা উঠে আসছে। কেউ বলছে যে ভাই আমার কাছে আমি বাসায় টিচার রাখছি, আমার কাছে মানে মনে হয়েছে যে আচ্ছা পড়তেছি এক্সাম আমি পরে মডেল টেস্টে গিয়ে দিলাম বা রিভিউ এক্সামগুলো দিলাম, কিন্তু সে পরে ফিল করলো সেকেন্ড টাইম দিতে গিয়ে যে আমার পরীক্ষা বেশি দেওয়া উচিত ছিল। ঠিক আছে, কেউ মনে করতেছে যে আমি অনলাইনে ক্লাস করলাম অফলাইনে করলাম না, তাহলে এটার মধ্যে হয়তো আমার একটু কম্বিনেশন করার সুযোগ ছিল কিনা। এরকম অনেকগুলো ভুল প্রথম বছরে ফার্স্ট টাইম যারা পড়ে তারা করে ফেলে, যেটা সেকেন্ড টাইমে তার কাছে পরীক্ষার প্রিপারেশন শুরু করার আগেই আইডেন্টিফাই। এটা কিন্তু একটা সুবিধা ওই অর্থে বলা যায়, সুযোগ থাকে। মানে আমি যদি জানি যে এই জিনিসগুলো আমার লাস্ট ইয়ারে ভুল হয়েছে তাহলে তো আমি সেই ভুলগুলো এই বছর করবো না। সেটি আমার মনে হয় যে তাদেরকে আমি বলবো এটা তাদের একটা অ্যাডভান্টেজ বা এই জায়গায় এগিয়ে থাকা। আচ্ছা হ্যাঁ, মানে ওরা যে পরিমাণ সময়টা পাচ্ছে এই সময়ে রিভিশন যে কয়বার দিতে পারবে এটা আসলে ওদের জন্য কতটুকু পজিটিভ ইফেক্ট ফেলবে বলে আপনার মনে হয়? আমার কাছে মনে হয় প্রতি বছরই আমরা সেকেন্ড টাইমে রেগুলার তো একবার কোর্স শেষই হয় যেখানে তোমার রিভিউ এক্সাম থাকে, তুমি জানো মান্থলি এক্সাম থাকে, তারপরে গিয়ে আমরা একটা ইন্টারফেস এক্সাম নেই সেখানে আবার শেষ হয়, তারপরে আমরা একটা নেই হচ্ছে গোল্ডেন ম্যাথস এক্সাম, একটা মিক্সড এক্সাম গুলা নেই সেকেন্ড টাইম সাবজেক্ট থেকে যেন একসঙ্গে রিভিশন দেওয়ার অভ্যাসটা। রাইট মানে বোটানি থেকে এক চ্যাপ্টার, জিওলজি থেকে একটা, এইভাবে আর কি। তো ওইটাতে আরেকবার হয়, তারপরে আবার পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনালে গিয়ে হয়, ফুল সিলেবাসে গিয়ে হয়। অল টুগেদার আমার কাছে মনে হয় 6-7 টাইমস মানে একটা সাবজেক্ট পড়ার সুযোগ থাকে, 6-7 বার সুযোগ থাকে। হিউজ নাম্বার বলতে গেলে ভাইয়া, কারণ 6-7 বার যদি একই জিনিস রিভিশন দেওয়া হয় ভাই, আমার মনে হয় প্রথম 1-2 বার যদি পড়া ভালো নাও হয়, পড়তে পড়তে কিন্তু লাস্ট টাইম 6 নাম্বার 7 নাম্বার বার মনে হচ্ছে যে ওর শুধু পেজ উল্টাবে, মানে এইরকম হয়ে যাওয়া উচিত প্রিপারেশন যদি কেউ সিরিয়াস থাকে ফ্রম দ্য ভেরি বিগিনিং। মানে জাস্ট হচ্ছে যে প্ল্যানের মধ্যে থাকতে হবে সেটাকে ঠিকভাবে কন্টিনিউ করলে আমার কাছে মনে হয় যথেষ্ট ভালোভাবেই রিভিশন দেওয়া সম্ভব, খুব ভালোভাবে সেই পরিমাণ সময়গুলো থাকে। রিভিশনের আসলে কোনো বিকল্পই নাই, কোনো বিকল্প নাই। আচ্ছা ভাই, এই যে এক্সাম দেয়া আপনি একটু আগে বললেন ভাইয়া যে অনেক সময় এরকম হয় যে টিচারের কাছে আমরা পড়তেই আছি, আচ্ছা পরে লাস্টের দিকে মডেল টেস্টগুলো দিব, এই কাজটা আসলেই অনেকে করে।
মানে ভাবে যে আমি পড়ে আগায় ফিরে পরীক্ষা দিতে গিয়ে সময় নষ্ট করবো না, কিন্তু ভাই ওদেরকে এক্সাম দিতে কাজ করে না পরীক্ষার হলে গেলে? না, এটা আমি বলবো কি যে নো এক্সাম ভিতে এই কথাটা আমরা কেন এই পয়েন্টটা অ্যাড করলাম, সেটা হচ্ছে যে মানে যত বেশি পরীক্ষা একজন স্টুডেন্ট অ্যাপিয়ার করবে তার মধ্যে কিন্তু এই যে সিনক্রোনাইজ করা, যে আমি ওই জিনিসটা পড়লাম হাসান স্যারের বই থেকে, মাইটোসিস কোষ বিভাজন, ওখানে লাইনগুলো বইয়ের মধ্যে এইভাবে পড়ছি, ক্লাসে টিচার এভাবে বলছে, তো আমি এইটার প্রশ্নটা এইভাবে আসছে। তো সে যত ভ্যারাইটির এক্সাম দিবে তাতে করে কিন্তু তার এই যে পড়া মনে করার যে ব্যাপারটা কি, প্র্যাকটিসটা হতে থাকবে। পড়ার সময় মনে হয় যে এই পেজে সবই পারি, কিন্তু প্রশ্ন দেখলে মনে করতে পারা, সেটাই ওইটা আসলে মেইন মানে ইম্পর্টেন্ট জিনিস, যে হলে যেন ভয়টা না লাগে। তো এই জন্য দ্বিতীয়বার আসলে এত বেশি পরীক্ষা দেওয়া হয়, মানে পরীক্ষাকে আর কি কোনো কিছু মনে হয় না আর কি, যে মানে পরীক্ষা যে একটা ভয়ের ব্যাপার এই জিনিসটা আর থাকে না। সেই জন্য আমি এটা সবসময় বলি যে নো এক্সাম ভিতে, মানে বই পড়লাম আমি, পরীক্ষা এত বেশি দিলাম যে পরীক্ষা নিয়ে আর ভয় পাওয়ার কোনো সুযোগ সেকেন্ড টাইমারদের থাকবে বলে আমি মনে করি না আর কি। আমরা যদি সম্ভাবনার ক্ষেত্রে বলি যে আসলে একজন স্টুডেন্ট দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তার যে সম্ভাবনাটুকু আছে সেটার মধ্যে কি কি পয়েন্টগুলো থাকে আমার মনে হয় তার ফরে কি কি আছে, তার মধ্যে একটা অবশ্যই এটা যে ফার্স্ট টাইমারের তুলনায় ওর কিন্তু এক্সাম দিতে এটা কম থাকবে। হ্যাঁ, রাইট। এবং আমার মনে হয় যে এই পয়েন্টগুলো এখানে ক্লিয়ার হয়ে গেছে যে সম্ভাবনাগুলো আসলে কি কি আছে। আমার নেক্সট হচ্ছে মানে প্রিপারেশন নেওয়ার জন্য স্টুডেন্টদের কি কি চিন্তা করা উচিত, সেগুলো যদি আমরা একটু কথা বলি আর কি। এই জিনিসটা নিয়ে একটু কথা বলা দরকার। আসলে আমরা এতক্ষণ চিন্তা করলাম যে সেকেন্ড টাইমের স্টুডেন্টদের জন্য পক্ষে কি কি আছে, কেন আসলে তুমি পরীক্ষাটা দিবে। এখন তোমার আসলে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশনটা কিরকম গোছানো উচিত, কিরকম গোছানো একটা প্রিপারেশন দরকার, সেটা নিয়ে যদি ভাই একটু বলতে। আমি প্রথমে যে একাডেমিক প্ল্যানের কথা বলি যে এটা আসলে কতটুকু জরুরি আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে যে একজন স্টুডেন্ট কিন্তু সে বই পড়বে, সে পরীক্ষা দিবে, ঠিক আছে, পড়া মনে রাখবে, পরীক্ষা সে সুন্দরভাবে অ্যান্সার করার চেষ্টা করবে। কিন্তু একজন স্টুডেন্টের পক্ষে আমার এই মাসে কোন কোন চ্যাপ্টার শেষ করা উচিত, নেক্সট 3 মাসের মধ্যে কতটুকু শেষ করা উচিত, নেক্সট 5 মাসের মধ্যে কতটুকু শেষ করা উচিত, কোন সময় গিয়ে আমার কি স্টাইলে রিভিশন দেওয়া উচিত, এগুলো যদি একটা স্টুডেন্ট ঠিক করতে যায় সেটা কিন্তু তার জন্য খুবই কঠিন একটা ব্যাপার। এবং সেখানে আসলে খুবই পারফেকশন আনাটাও কিন্তু আমার কাছে মনে হয় যে একটু টাফ। সেক্ষেত্রে আমরা মনে করি আমাদের প্রাতিষ্ঠানিক জায়গা থেকে এবং আমাদের এক্সপিরিয়েন্সের জায়গা থেকে একাডেমিক প্ল্যান বলতে আমরা বুঝাই যে ক্লাসগুলা কিভাবে কন্টিনিউ হওয়া উচিত এবং সেই ক্লাসের সাথে মিল রেখে সমন্বয় করে পরীক্ষাগুলো কিভাবে নেওয়া উচিত, যাতে করে একেবারে সুন্দর একটা প্রিপারেশন হয়। সেই জন্য প্ল্যানটা এমনভাবে থাকা উচিত যে আমার হলো ফাইনাল পরীক্ষা এই মাসে হতে পারে, ওতে ওই পয়েন্টটাকে টার্গেট করে আমার পুরো জিনিসটা সাজাতে হবে। এটা স্টুডেন্ট নিজে নিজে করতে গেলে তার জন্য একটু কঠিন হয়ে যায়। পার্সোনাল এক্সপিরিয়েন্সও কিন্তু এটা খুবই খারাপ, মানে 9-10 যখন পড়তাম বা ইন্টার লাইফেও এমন অনেক রাত গেছে ভাইয়া, শুধু আজকে বসছি যে আজকে আমি শুধু প্ল্যান করবো আগামী 2 মাস আমি কেমনে পড়বো, সারা রাত পার হয়ে গেছে ভাইয়া প্ল্যান করতে করতে, কাগজ কলমের নোটবুক করে টোরে কি হলো, পরদিন থেকে আর এই প্ল্যান আমি ফলো করতে পারিনি, কিন্তু সেই রাত কিন্তু আমার শেষ। আমি কিন্তু আসলে পার্সোনালি নিজে ভালো বুঝবো না যে আমার আসলে কোন প্ল্যানটা ফলো করা উচিত। সেই ক্ষেত্রে যদি একটু এক্সপার্টাইজ কেউ আমার জন্য একটা প্ল্যান রেডি করে দেয়, আমি যদি উইদাউট এনি টেনশন ট্রাস্ট করে তাকে ফলো করতে পারি, এই স্টেজে ওদের জন্য এটা খুব এটা খুবই জরুরি। একাডেমিক প্ল্যান তোমার এটাকে উড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। ধরো আমি একটা আমি সমন্বয় নিয়ন্ত্রণ, আচ্ছা আমি একটা কমন একটা চ্যাপ্টার বলি যে পরিপাক ও শোষণ অথবা রক্ত সঞ্চালন, আমি ক্লাস খুবই চমৎকারভাবে পড়ায় সব বুঝে সুন্দর মতো দিয়ে দিলাম এবং একজন স্টুডেন্ট খুব সুন্দর মতো এটা আয়ত্তে নিয়ে সে পরীক্ষা দিচ্ছে, ভালো নাম্বার পাচ্ছে, ঠিক আছে। কিন্তু তার হিসেব তো হচ্ছে আজকে ক্লাস করলাম, নেক্সট পরশু দিন আমার পরীক্ষা বা কালকে পরীক্ষা, এটা নিয়ে। এখন ওই স্টুডেন্ট তো আসলে ঠিক 3 মাস পরের প্ল্যানটা সে করতে পারবে না। এটা হচ্ছে মানে এক্সপার্ট কোনো প্যানেল যারা এই কাজগুলো করে তাদের পক্ষে কিন্তু ওইভাবে যে আমার হাতে এখন 4 মাস আছে তাহলে আমার এখন প্ল্যানটা কি হবে, কারণ প্রত্যেক বছর কিন্তু দেখো বিষয়টা সেম না। যে ধরো বিফোর কোভিড তখন এক ধরনের ছিল যে আমরা দেখতাম যে টাইমটা কতটুকু ছিল, কোভিডের সময় গিয়ে 1.5 বছর আমাদের পড়াইতে হয়েছে, এরকম হয়েছে, তাই না? তারপরে আস্তে 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 এই টাইমটা হতে থাকলো। তাহলে যেহেতু প্রত্যেক বছরই ডিফারেন্ট একটা টাইমের যে প্রিপারেশনের জন্য যে যতগুলো দিন পাওয়া যায়, তাহলে সেই অনুযায়ী কিন্তু এক্সপার্ট যারা অনেক দিন ধরে জিনিসগুলো বোঝে তাদের কিন্তু একাডেমিক প্ল্যান করাটা সহজ এবং তাদেরটা কিন্তু দেখা যায় যে ওটা বেশি কার্যকরী হয়। এই জন্য আমি বলি যে এটা জরুরি, স্টুডেন্টের এটাও মাথায় রাখা উচিত।
হ্যাঁ, যে এই পড়াশোনার টোটাল টাইমটার মধ্যে আসলে ওরা তো অনেক সময় পায় না, তখন অনেক সময় দেখা যায় কি ডিস্ট্রাকশন মনে হয় যে একটু এই জায়গা থেকে অন্য শিট পড়ি, এই জায়গা থেকে অন্য কিছু পড়ি। কিন্তু ভাই আপনার কি মনে হয় যে এই প্রিপারেশনে কি মূল বইয়ের বাইরে যাওয়ার খুব বেশি সুযোগ আছে? সরি, মূল বই তো পড়তেই হবে, মূল বই পড়তে হবে, যে কারণ ইদানিংকালে কিছু কিছু টেকনিক্যাল প্রশ্ন যদি 2-4-5টা দিয়ে দেয়, সেগুলা হয়তো যারা যেনতেনভাবে পড়ছে তারা পারবে না, কিন্তু তুমি পারবে। সেটার ক্ষেত্রে এক্সপার্ট হওয়ার জন্য মেইন বই পড়তে হবে। তবে মেইন বই আমি বলি যে আসলে যেমন ধরো প্রত্যেকটা বিষয়ে জিওলজি, বোটানি, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এগুলোর ক্ষেত্রে একটা বইকে ডিটেইল ভালো করে সুন্দর করে পড়া ঠিক আছে। যদি কেউ সেকেন্ড বই পড়তেই চায় সেক্ষেত্রে জিওলজি, বোটানির ক্ষেত্রে পড়তে পারে। কেমিস্ট্রির ক্ষেত্রে আসলে সেকেন্ড বই পড়াটা মানে তুমি জানো যে হাজারি স্যারের বই এত বড়, যেটা আছে হ্যাঁ, এটা বাস্তব মানে এই যুক্তিটা হচ্ছে এই কারণে যে আমি অনেক কিছু পড়বো বা সব কিছু পড়ে ফেলবো, এটা পড়তে গিয়ে যদি আমি মনেই রাখতে না পারলাম মেইন জিনিসগুলা, কারণ মেইন সব ইম্পর্টেন্ট টপিক থেকে ম্যাক্সিমাম কোশ্চেন, তাই না? তা ওইটা তো লাভ হইলো না। তাহলে আমাকে এমন স্মার্টলি মেইন বইটাকে পড়তে হবে যাতে করে আমার মেইন যে প্রশ্ন 80-85% যে প্রশ্নগুলো কমন জায়গা থেকে আসে, এগুলো যদি কোনোটাই মিস না হয়, তাই না? এই জন্য একটা করে বই মাস্ট পড়বে, মেইন বই অবশ্যই পড়বে। এবং আমরা কিন্তু যত লাইভে কথা বলি অথবা অন্যান্য আলোচনায় মেইন বইয়ের কথা সবসময় অ্যাটেনশন দেই, এই কারণে যে এইটার বাইরে গিয়ে প্রিপারেশন নিলে আসলে রিস্ক থেকে যায়। হ্যাঁ, থাকতে পারে যে ধরো কথার কথা যেমন ধরো আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বললাম, তুমি তোমারটা অনুযায়ী বললা, হয়তো একজন স্টুডেন্ট তার কোনো পরিচিত কেউ আছে সে তার এক্সপিরিয়েন্স বললো। কিন্তু যখন আমরা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বলি তখন কিন্তু আমরা অনেকগুলো মানুষের অপিনিয়নকে একটা কমন প্ল্যাটফর্মে এনে তারপর কিন্তু বলি। তার মানে আমরা কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স বা আমাদের কথাগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল না, আমাদের কিন্তু একটা কালেকটিভ সিদ্ধান্ত কিন্তু আমরা বলি যে না, মেইন বইটা অবশ্যই দেখা জরুরি। এবং এটা শুধুমাত্র এমবিবিএস এর জন্য না, বিডিএস অ্যাডমিশন টেস্ট অথবা আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে সব ক্ষেত্রে কিন্তু এই মেইন বই সুন্দরভাবে গুছিয়ে বুঝে পড়ার কিন্তু এটার একটা গুরুত্ব কিন্তু আছে, এবং এটা অবশ্যই এটা মেনটেন করা উচিত। আমি বলি আর কি, মেইন বইয়ের বাইরে গিয়ে আসলে প্রিপারেশন নিলে পরীক্ষার হলে কখনো গোছানো মনে হবে না, লাইনগুলোতে পরিচিত মনে হবে না। হয়তো তুমি মনে করতেছো এটার অ্যান্সার এটা, কিন্তু একটা যে তৃপ্তি নিয়ে পরীক্ষা দেওয়া সেটা হবে না, মেইন বই ছাড়া হয় সেটা হবে না। এবং আমি যখন একজন স্টুডেন্টকে চিন্তা করবো যে সে কিছু টেকনিক্যাল কোশ্চেনও যদি থাকে 5-10টার মতো যদি থাকে, সেটাও একজন স্টুডেন্ট পারবে, তখনই পারবে যখন তার এই জিনিসগুলা মেইন বইয়ের উপর প্রিপারেশন দক্ষতা ভালো থাকবে। এটা বলি আর কি। হ্যাঁ, এক্সাম তো আমরা আসলে দেই এই পরীক্ষা নেওয়ার সময় বা ওদের মেডিকেল অ্যাডমিশনের টাইমে ওরা অনেক ধরনের পরীক্ষা দিবে, কিন্তু ভাই এই পরীক্ষা দেওয়ার ক্যাটাগরিটা কিন্তু ডিফারেন্ট হলে ভালো হয় কিনা, সবসময় একই এমসিকিউ ভিত্তিক পরীক্ষায় ওদের জন্য কার্যকরী, কি মনে হয়? না, এখানে আসলে তুমি যদি আমাকে ক্যাটাগরির কথা বলো তাহলে আমি ঠিক ওই যেটা থেকে শুরু করছিলাম একাডেমিক প্ল্যান, আসলে মানে ধরো একটা ক্লাসে যখন আমরা ক্লাস নেই তখন আমাদের ক্লাসে যে ধরো 40 or 50 স্টুডেন্টস একটা ব্যাচে যদি চিন্তা করি, অথবা কোনো ব্রাঞ্চে ধরো হয়তো 30 জন স্টুডেন্ট আছে, আমার কিন্তু এটা মাথায় নিতে হবে যে এই ক্লাসে এমন 2-4-5 জন আছে যাদের ওই চ্যাপ্টার পড়া শেষ, রাইট? আবার এই ক্লাসে এমন 2-4-5 জন আছে যারা ওই চ্যাপ্টারের নাম হয়তো জানে আর একটু হয়তো কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো অত ডিটেইল হয়তো দেখে না, তাই না? যে হয়তো সাজেশন ভিত্তিক একটা চিন্তা আমরা করে সিকিউর জন্য পড়ে ফেলছে, ওরকম ডিটেইল হয়তো পড়ে নাই। তার মানে আমাদের কিন্তু ক্লাস নেওয়ার ক্ষেত্রে যেরকম ওরকম একটা ভালো চিন্তা করতে হয় যে না, আমার স্টুডেন্ট এখানে যারা আছে সবাই যেন বোঝে। একইভাবে এক্সামের মধ্যে এরকম স্টেপ বাই স্টেপ প্ল্যান রাখা উচিত। আচ্ছা, রাখা উচিত কিরকম, যে ধরো আমি এমন একটা এক্সাম রাখবো যেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর ভিত্তিতে পরীক্ষা হবে, এবং যেগুলো থেকে মেডিকেল ভর্তি পরীক্ষাতেও ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আসবে, এবং সেটা পড়তে খুব বেশি সময় লাগে না। এটা একটা ক্যাটাগরি যদি আমরা চিন্তা করি। আবার আরেকটা একটু ওয়াইড অ্যাঙ্গেলে যদি আমরা দেখি, আরও একটা ক্যাটাগরিতে পরীক্ষা নিলাম যেখানে ইম্পর্টেন্ট টপিকগুলোর পাশাপাশি আরও একটু মিডিয়াম ক্যাটাগরি যেগুলো আছে, একটু টাফ যেগুলো আছে, ম্যাথমেটিক্যাল টেকনিক্যাল কোশ্চেনগুলো, সেগুলো আমরা দিয়ে দিলাম। তাহলে একজন স্টুডেন্ট যখন দেখবে যে ক্যাটাগরি 1-এ আমি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর উপরে তো বেশ ভালোই করলাম, আমি তার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স গ্রো করবে, এবং সেইটা বিশেষ করা শুরু করবে যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আমার পড়া শেষ। আবার হতে পারে যে যখন একেবারে আমরা বড় ক্যানভাসে গিয়ে ডিটেইল একটা প্রশ্ন করলাম, সেখান থেকে হয়তো সে ভালো করে নাই, হয়তো 70% মার্কস আসছে, কিন্তু ওই যে তার একটা কনফিডেন্স গ্রো করলো যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক তো আমার পড়া গেছে,
এই জোড়া কিন্তু ওই যে গ্যাপটা পরে বড় পরীক্ষায় যদি কোনো গ্যাপও থাকে সেটা কিন্তু সে কভার করে নিতে পারবে। রাইট, এই জন্য আমরা যেটা আসলে সবসময় বলি যে এক্সাম সিলেকশনের করার ক্ষেত্রে বা এক্সাম যে নিব স্টুডেন্টদের এটার মধ্যেও এখানে এটার মধ্যেও সুন্দর আইডিয়া অ্যাপ্লাই করার সুযোগ আছে, যাতে করে স্টুডেন্টের অ্যাকচুয়াল উপকারটা হয়। যে যেন তো ওখানে একটা পরীক্ষা নিয়ে নিলাম না, এরকম না। আমার তো যেরকম ক্লাস নেওয়ার সময় আমার মাথায় রাখতে হয় যেখানে এমন কেউ থাকতে পারে যে হয়তো মানে একেবারে মিনিমামটা জানে, তাকে থেকে শুরু করতে হবে। আবার এমন ভাবে কিছু কথা বলতে হবে যে সবই জানে তার সেও যেন রাইট রাইট। পরীক্ষার ক্ষেত্রেও এরকম ক্যাটাগরি করেই আমার চিন্তা করতে হবে যে পরীক্ষার প্ল্যানগুলো এমন ভাবে হওয়া উচিত যেন সবাই সবার ইয়াটা বুঝতে পারে, যে মানে লেভেলটা বুঝতে পারে যে আমি এখন কোন স্টেজে আছি, তাই না? এই জন্য আমি ক্যাটাগরি কথা, এক্সামের ক্যাটাগরির কথা আজকে এই প্রসঙ্গটা নিয়ে আসলাম এই কারণে। আসলে ভাই আমরা যখন প্রথমে একটা চ্যাপ্টার ভিত্তিক পরীক্ষা দিই তখন কিন্তু ভাই একরকমের প্রিপারেশন। আপনি যে রিভিউ এক্সামের কথা বলেন ভাই, তখন কিন্তু বায়োলজির একটা চ্যাপ্টার, কেমিস্ট্রির একটা চ্যাপ্টার, ফিজিক্সের একটা চ্যাপ্টার। যখন আমি কম্বিনেশন করে পরীক্ষা দিতে যাই ভাই, তখন কিন্তু এটা আরেক রকমের প্রিপারেশন। রাইট, তখন কিন্তু দেখা যায় যে যারা একটু বেশি ভালো ওদের দক্ষতাটা মানে প্রকাশ করার সুযোগ আর একটু বেড়ে গেল, কতটুকু সে রিকল করতে পারতেছে। ঠিক তেমনই মানে আমরা শুরু করবো একদম মিনিমাম লেভেল দিয়ে, যেটা সবাই পারবে। আস্তে আস্তে ধাপ বাড়ালে কি হচ্ছে ওদের মানে এভাবেই থাকা উচিত, এভাবেও থাকা উচিত। মানে কম পড়া বেশি পড়া যেই হোক না কেন, তার এক্সাম গুলো স্টেপ বাই স্টেপ যাওয়া উচিত, যাতে করে সে বুঝতে পারে যে এই চ্যাপ্টারের কোন ক্যাটাগরির মধ্যে আমি আছি, কোন লেভেলের মধ্যে আমি আছি। ফুল মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করি, এটা কিন্তু তার একটা রং ডিসিশন হবে। সে দেখা যাবে ডিপ্রেশনে পড়ে যাবে যে আমি তো 50 পেলাম। সেটাই, মানে একটা প্রতিষ্ঠান হিসেবে আমাদের এখানেও কাজ করার সুযোগ আছে, যেটা স্টুডেন্টদের জন্য উপকার হবে। আচ্ছা ভাই, বিষয়ভিত্তিক সাপোর্টিভ টিচার এই জিনিসটা কি ভাই আসলে মানে কিরকম মনে হয়? অ্যাডমিশন টেস্টের জন্য কি ভাই আলাদা আলাদা টিচারের সাপোর্ট আসলে দরকার? এটা আমরা ওই অর্থে বলি যে ধরো যারা পরীক্ষা দিবে দ্বিতীয়বার, তাদের যে বিষয়গুলো আসে এটা খুবই কমন আলোচনা, মানে তারা অনেক সময় মন খারাপ করে ফেলে বিভিন্ন কারণেই হয়। কারণ মন খারাপ করে আমাদের তো আসলে এই সোসাইটি বলি, এটা শুধু আমাদের এই সাবকন্টিনেন্ট না, সব জায়গায় হয়তো কম বেশি আছে। আর এখানে হয়তো সব মিলে পপুলেশন ডেন্সিটি বলে যাই বলি, আমরা মানুষকে চিয়ার আপ করার ক্ষেত্রে জাজমেন্ট করি বেশি। আমরা মানুষকে ভালো চিন্তা করার ক্ষেত্রে নেগেটিভ চিন্তা আগে করি, মানে যে কোনো কিছুর ক্ষেত্রে। আমরা ভালো কথা বলার ক্ষেত্রে আমরা দেখা যায় খারাপ কথাটা আগে বলি আর কি, চলে আসে। অথবা অনেক ক্ষেত্রে মনে হয় যে আরেকজনকে কোনো একটা কথা বলে, কোনো একটা কিছু লিখে, কোনো একটা কিছুর মাধ্যমে মনে হয় একটু স্ট্রেস দিতে পারলে মনে হয় যে আমি ঠিক ওইভাবে স্পেসিফিক করতে চাই না, এই বিষয়টা আসে যে একটু কষ্ট দিতে পারলে মনে হয় যে আমার একটু একটা আলাদা চার্ম কাজ করলো কিনা। হ্যাঁ, তাই না? এরকম মানে একটু লাউডলি একটা কথা বললাম, একটু ধমক দিয়ে কিছু বললাম, একটু মানে খুব একটা অ্যাঙ্গার নিয়ে কিছু বললাম, হ্যাঁ, মনে হলো যে না ঠিক আছে আমি কিছু একটা করে ফেলছি। মানে আমার কাছে মনে হয় যেটা, এবং আমরা কিন্তু ধরো এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফ বলি, অথবা আমরা পুরো জিনিসটাকে এত বড় ক্যানভাসে না গিয়ে যদি সেকেন্ড টাইমের ক্ষেত্রে আসি, তুমি খেয়াল করে দেখো যে ধরো দ্বিতীয়বার আবার কেন দিবা, প্রথমবার পাইলা না, আবার কেন, আবার কি পাবা নাকি, ঠিক আছে, নষ্ট এক বছর নষ্ট, মানে বছরের হিসাব, দিনের হিসাব, সময়ের হিসাব দিতে দিতে শেষ। তো এই অবস্থায় যে এই যে ডিপ্রেশন ফেস করা অথবা মানে খারাপ সময়গুলোকে ফেস করার জন্য আমি মনে করি যে টিচারদের ভূমিকাটা অনেক বেশি জরুরি অনেক ক্ষেত্রে। এই জন্য যে ধরো একজন স্টুডেন্ট যখন ক্লাস 12 শেষ করে যখন সে এই অ্যাডমিশন টেস্ট দেওয়ার প্রিপারেশনটা নেয়, ওই সময়ের সাথে তার যে এজ, তার সাথে ধরো মেডিকেল টিচারের কথা বলি, তাদের এজ গ্যাপ যতটুকু, তাতে করে তাদের আলোচনাটা ঠিক জমে আর কি, ভালো মতো হয়, মানে সাপোর্টিভ কথাবার্তাগুলো ভালো হয় যে সে কিভাবে পড়ছে বা এই মুহূর্তে কি করা উচিত। এবং এই বিষয়গুলো কিন্তু অনেক সময় ধরো বাসায় মানে বাবা মা তাদের ব্যস্ততার কারণে হয়তো ঠিক ওইভাবে বলতে পারে না, মানে ঠিক প্রেজেন্টেশনও ওইভাবে হয় না যেভাবে ওই স্টুডেন্ট শুনতে চায়। বাবা মা হয়তো ঠিক ওইভাবে সবসময় বলে উঠতে পারে না একজন স্টুডেন্ট ঠিক যেভাবে বুঝতে চায়। বাবা মা খারাপ চাচ্ছে না, সেটা না, ওই এজ গ্যাপের একটা ব্যাপার থাকে, সব আন্ডারস্ট্যান্ডিং এর একটা গ্যাপ থাকে, রাইট। ওই জায়গায় যদি নিজের সাপোর্টিভ ওই বিষয় ভিত্তিক কোনো কেউ তাকে সাপোর্ট দিতে যায়, সাপোর্টটা আরো বেশি স্ট্রং। সেটাই, এবং আমরা যদি এটা এমন ভাবে করতে পারি যে ধরো জিওলজির জন্য আমাদের কোনো একজন টিচার আমাদের স্টুডেন্টদেরকে
তার যে ওই সাবজেক্টে তার যতটুকু জানে কীভাবে পড়া উচিত কী পড়া উচিত কোন বই পড়তে হবে না পড়তে হবে এই কথা ওই কথা নানান কিছু বিভিন্ন জায়গায় শুনে যখন একজন স্টুডেন্ট সিদ্ধান্ত নেবে তখন ওই আমাদের সাপোর্টিভ টিচাররা তাকে এই ব্যাপারে গাইডলাইন দিবে যে না এইভাবে এইভাবে করা উচিত। সেই জন্য আমি মনে করি যে এটা খুবই বেশি জরুরি এবং এটা এটা খুবই 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 জরুরি হ্যাঁ তো এটা খুবই জরুরি কারণ এটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে আর মাঝখানে কোনো গ্রে এরিয়া নাই। কেউ ভালো মতো পড়লে তার প্রিপারেশন ভালো হবে, প্রিপারেশন ভালো মানে তার এমসিকিউ ভালো হবে, রেজাল্ট ভালো করবে। এখন তাকে ভালো মতো পড়ানোর যে কাজটা, এখন আমি যদি বলি যে ওর তো চেহারা দেখে মনে হইতেছে ও তো পড়বে না মনে হয় বা ও পারে না মনে হয়, নো এটাকে এইভাবে জাজমেন্ট, ওই যে বললাম যে আমাদের ভুল ভ্রান্তিগুলো এইভাবে হয়, ঠিক আছে, বা ওর চেহারা দেখে মনে হইতেছে যে অনেক অনেক পড়ালেখা করে, ব্যাপারটা এরকম না। তার মানে আমাদের জায়গা থেকে আমাদের ঠিক করতে হবে যে একজন স্টুডেন্ট পড়বে। আমরা ধরো আমরা এত কথা বলতেছি এখানে, তো আমাদের কি মন খারাপ হয় না? আমরা কি কোনো এক সময় একটা মন খারাপের পরিস্থিতির মধ্যে পড়ি না? রাইট, তখন আমাদের চারপাশে এমন কিছু মানুষের প্রয়োজন হয় যারা আমাদেরকে এমন কোন সুন্দর সুন্দর কথা বলে যেটা এই অডিওগুলা, এই সাউন্ড ওয়েভগুলা আমাদের ব্রেনকে আমি বলবো যে ইন্সপায়ার করে ভালো কিছু করার ক্ষেত্রে, সুন্দর কিছু করার ক্ষেত্রে, সামনে আগায় যাওয়ার ক্ষেত্রে, বা একটা ভিশনের ক্ষেত্রে। অথবা বলবো যে স্বপ্ন দেখে দেখে মানুষ বাঁচে, তাই না? নাহলে কি মানুষের কাজ করার ইচ্ছা হইতো? মানুষের কি পড়ার ইচ্ছা হইতো? মানুষের কি কোনো একটা কিছুতে বাইরে যাবে সেটা যাওয়ার ইচ্ছা কি হইতো? হইতো না। তার মানে প্রত্যেকেরই সামনে একটা ড্রিম রেখে কিন্তু সে তার যে ফিজিক্যাল এবং মেন্টাল স্ট্রেস, তার যে কাজ করার যে একটা টেন্ডেন্সি, সেটা আসে কোত্থেকে? আসে কিন্তু ওরকম কিছু সুন্দর কথাবার্তা তার শুনতে হবে। সেই জন্য এটা খুব বেশি জরুরি বলে আমি আমার জায়গা থেকে এবং আমাদের জায়গা থেকে। অনেক সময় হয় কি যে কেমিস্ট্রি এই জিনিসটা আমার খুব কঠিন লাগে, আমি ইন্টার লাইফে খুব ভালো পড়ি নাই, আমি ফার্স্ট টাইমেও খুব ভালো পড়ি নাই। তখন যদি আমি আমার কেমিস্ট্রি টিচারের সঙ্গে একটু কথা বলতে পারি যে আসলে জিনিসটা আমাকে কতটা এফেক্ট করবে, তখন যদি আমার কেমিস্ট্রির ওই ভাইয়াটা বা ওই আপুটা যদি আমাকে বলে যে না তুমি এইটাতে এইভাবে করে স্কেপ করতে পারো, এই জায়গাটা না পারলেও তোমার খুব ক্ষতি নাই, বা তুমি আসলে পারবে, তোমাকে দিয়ে হবে, এই কথাটা আমি ইন জেনারেল একজনের কাছ থেকে না শুনে আমি যদি আমার কেমিস্ট্রির একজন ভাইয়া বাপুর কাছ থেকে শুনি, আমি কিন্তু বেশি আস্থা পাবো। সাবজেক্ট ভিত্তিক একজন ভাই আপু বললো যে না এমনি করে পড়লে হয়ে যায়, এটাও কিন্তু ভাই অনেক বড় একটা হেল্প, যে বুস্ট আপ হয় নিজের মধ্যে, হ্যাঁ এখন আমি পড়তে বসি বা একটু আমি পড়লে পারবো। এটাও আমার মনে হয় যে স্টুডেন্ট যারা প্রিপারেশন নেবে তাদের এটাতে নজর দেওয়া উচিত যে এই সাপোর্ট সে পাচ্ছে কিনা। সাহস বাঁচিয়ে রাখা, ওই যে আপনি বললেন লম্বা একটা সময় এত হতাশা এত কিছু পরে আসলে সাহস বাঁচিয়ে রাখাটা কতটুকু জরুরি? এটা তো আমরা বড় ক্যানভাসে গেলে পুরো জীবনের মধ্যেই তো আমাদের সাহস বাঁচিয়ে রাখাটা জরুরি। এটা যদি না থাকে তাহলে তো আমরা কোনো কাজে ঠিকঠাক মতো করতে পারবো না, কোনো কাজে ঠিকঠাক মতো করতে পারবো না। তার মানে আমার আগে বিশ্বাস রাখতে হবে যে না আমি এটাকে টার্গেট করলাম, এটা আমার পক্ষে সম্ভব। এটা চিন্তা করতে পারলেই 50% কাজ আমার কাছে মনে হয়ে যায়, 50% কাজ হয়ে যায়। দেন হচ্ছে আমার কি করতে হবে, ছোট ছোট চিন্তা করতে হবে, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, এভাবে চিন্তা করতে হবে। তার মানে আমার ডেইলি ক্লাসটা যে চ্যাপ্টারের উপর হবে এটা ঠিকভাবে পড়তে হবে, ডেইলি যে এক্সামটা হবে সেটা ঠিকভাবে দিতে হবে, এবং কন্টিনিউয়াস প্রত্যেকটা দিন হিসেব করে যদি বলি, প্রত্যেকটা সপ্তাহ হিসেব করে যদি বলি, আমরা যদি 1 মাস ধরে 2 মাস ধরে 3 মাস ধরে হিসেব করে বলি, তাহলে নিজের উপর যে আস্থার কথাটা বলি, যেটাকে আমরা সাহস হিসেবে চিন্তা করি, সেটা কিন্তু বাঁচিয়ে রাখা খুব জরুরি। সেটা যেরকম একটা নিজস্ব চিন্তা থেকেও করা যায়, এবং আমাদের সারাউন্ডিংসে যারা থাকবে তাদের কথাবার্তা থেকে, তাদের বিভিন্ন ধরনের জীবনমুখী যে মানে ঘটনাগুলো যেগুলো আছে, তাদের এক্সপিরিয়েন্সগুলো যখন তারা শেয়ার করবে, সেই জায়গাগুলো থেকেও আমরা যদি তাদের সাথে কথা বলি, তাদের কথা শুনি, সেগুলো আমাদের সাহস বাঁচিয়ে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখে। এবং যখন একজন আসলে রিসিভ করতে হবে, সেটাই, সবাই যে পজিটিভ হবে তা না, অনেকেই হয়তো তোমাকে নেগেটিভ ইম্পালস দিবে, সেগুলো তোমাকে বাদ দেওয়ার অভ্যাস করতে হবে। আবার সেগুলো শুনে যদি ভাই মানে এই সাহসটাকে সে তখন দমিয়ে ফেলে, তাহলে তো ভাইয়া লস। না না, সেটা করা যাবে। ম্যাচুরিটি তোমার মধ্যে আসতে হবে যে তুমি নিজেকে কষ্ট দিবা না, তুমি হতাশ হবে না, যার কথা শুনলে ভালো লাগে, সাহস বাড়ে, তারটাই শুনবা। সেটাই মানে আমার কথা হলো যে সবসময় পজিটিভ বিষয়গুলোকে রিসিভ করতে হবে সব। কারণ তুমি ধরো আমরা চলার পথেও যদি একটা রাস্তার একটা ধরো ফুটপাথ দিয়ে হাঁটতেছি, আমরা যদি কোনো সময় দেখি যে এখানে একটা মানে ম্যান হোলের ঢাকনা খোলা আছে অথবা একটা গর্ত আছে, আমরা একটা সাইড দিয়ে ঘুরে যাই, অথবা কোনো ময়লা আছে আমরা সাইড দিয়ে ঘুরে যাই। তার মানে আমরা আমাদের যে জায়গাটা দিয়ে যাওয়াটা সহজ হবে, যে জায়গাটা দিয়ে যাওয়ার, যে পথ দিয়ে চললে আমাদের জন্য রিস্ক কম হবে, আমরা কিন্তু সেই পথেই একটু ঘুরে গেলেও আমরা কিন্তু সেটা চেষ্টা করি। তার মানে আমাদের যত কথা আমরা শুনবো সেখান থেকে আমরা পজিটিভ যেগুলো আছে
সুন্দর কথা যেগুলো আছে, যেগুলাকে আমরা বলবো যে সাহসকে বাঁচিয়ে রাখার জন্য জরুরি, আমরা সেগুলো নিজের মধ্যে ধারণ করব, বাকিগুলা আমরা ধারণ করব না। এটা হচ্ছে কারো মুখ তো থামায় রাখতে পারবা না, সেটাই। যেটা পারবা নিজের কান বন্ধ করে রাখতে পারবা, শুনলাম না আমি তোমার কথা, সেটাই। এভাবে করে নিজেকে সাহস দিতে হবে। এটা একটা ট্রায়াঙ্গেল আমি বলতে চাই সবাইকে, সেটা হচ্ছে যে এটা সব স্টুডেন্টের জন্য এটা জরুরি। ধরো আমরা এখানে হয়তো মেডিকেল নাম লিখছি, অন্য ইনস্টিটিউট হইতে পারে, তোমার কলেজ হইতে পারে, তোমার কোনো ফেভারিট টিচার হইতে পারে যিনি ইন্টারমিডিয়েট তোমাকে খুব ভালো মতো পড়াচ্ছেন, অথবা তোমাকে বাসায় কোনো টিচার আছে সে হইতে পারে, যে হোক না কেন, একটা টিম ওয়ার্ক খুবই জরুরি, খুব 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 জরুরি। এবং এই কথাগুলোকে আমরা সারফেসে কেন নিয়ে আসলাম, এই পয়েন্টগুলোকে কেন আমরা হাইলাইট করে কথা বলতেছি? আমরা তো দেখলাম বছরের পর বছর স্টুডেন্টদের পড়ানোর পরিপ্রেক্ষিতে যে একজন স্টুডেন্ট আসলে কোন জায়গায় ধাক্কা খাচ্ছে। একজন স্টুডেন্ট সবার সামনে তো বই আছে, সবার সামনে আজমান স্যারের বই আছে, সবার সামনে হাসান স্যারের বই, ইসাক স্যারের বই, আজরি স্যারের বই, সবাই জানে যে এটা আমার পড়তে হবে, সবাই জানে যে কলম দিয়ে বৃত্ত পড়াট করতে হবে। তাহলে কেন সবাই ওই আপ টু দ্য মার্ক কেন যেতে পারতেছে না? তার মানে আমাদের পর্যবেক্ষণ থেকে এমন এমন কিছু পয়েন্ট আমরা সামনে নিয়ে এসে কথা বলার চেষ্টা করতেছি, যেটা মানে নজর দেওয়াটা খুবই জরুরি। এই জন্য আমি রিকোয়েস্ট করবো স্টুডেন্ট যারা আমাদেরকে শুনতে পাচ্ছ বা পরবর্তীতে শুনবে, শ্রদ্ধা অভিভাবকবৃন্দ আপনারা যারা আছেন, একজন স্টুডেন্ট যেখানেই পড়ুক না কেন, মেডিকেলতেই তাকে পড়তে হবে এরকম কোনো কিছু না, যেখানেই পড়ুক না কেন এই বিষয়ে নজর দেওয়াটা জরুরি। একজন স্টুডেন্টকে আমরা প্রতিষ্ঠান হিসেবে, আমরা টিচার হিসেবে যেরকম তাকে সাপোর্ট দেবো, এটাও জরুরি। তার ফ্যামিলি, বিশেষ করে সেকেন্ড টাইম যারা দেয়, আমি গতকাল যাদের সাথে মিটিং করলাম, যে 5 জনের সাথে কথা বললাম, ওদের প্রত্যেকেরই কথা ছিল যে আমি মানে আমার যত দুঃখ কষ্ট বা আমি যত ভয় পাইতাম বা আমার যত স্ট্রেস কাজ করতো বা আমি ডিপ্রেশনের যে ব্যাপার যদি কখনো চলে আসতো, সে বলতো যে আমার বাসায় আমার বাবা মা আমাকে খুবই খুবই সাপোর্ট দিয়ে আমাকে এই পর্যন্ত, মানে এরকমও মানে কথা আসে মাঝে মধ্যে। কোনো কোনো স্টুডেন্ট বলতে চায় যে আমার এই চান্স পাওয়ার পুরো ক্রেডিট হচ্ছে আমার আব্বা আম্মার ক্রেডিট। তো এটা কিন্তু সে একেবারে এরকম একটা ফ্যামিলি পাওয়া কিন্তু খুব লাকের একটা ব্যাপার। সেটা অফকোর্স যে আমাদের মানে অভিভাবকদের উচিত এরকম একটা এনভায়রনমেন্ট স্টুডেন্টদেরকে দেওয়া। পাশাপাশি ওইসব লেফট আউট স্টুডেন্ট যাদের আসলে ফ্যামিলিতে হয়তো বা এরকম সাপোর্ট সে পাবে না বা মনে হচ্ছে যে সে পাচ্ছে না, তারও কিন্তু উচিত মানে এই যে টিম ওয়ার্ক করতে গেলে তুমি যে শুধু মানে ফ্যামিলির বাবা মা তোমার উপর একটু হয়তো বা বাবা দিচ্ছে বা ওনাদের এক্সপেকটেশন অনুযায়ী হয়তো বা একটু কষ্ট পাচ্ছে, তুমি এটা ভাবার কোনো প্রয়োজন নাই যে আমার মনে হয় টিম ওয়ার্কটা ভেঙে গেল। না, তোমাকে বাসায় যে ফ্যাটা পড়াচ্ছে, তুমি এখন যেখানে পড়ছো, তুমি যদি মেডিকেলে আসো আমরা আছি, তুমি যেখানেই যাও না কেন, তোমাকে ওরকম একটা থার্ড পার্সন রেডি করতে হবে যে না আমার দুঃখ কষ্ট আমি একজনের সাথে শেয়ার করব, সে আমাকে লিফট আপ করবে। আমি শুধু একটু অ্যাড করলাম এই জন্য যে অনেকে হয়তো শুনতেছো মনে মনে ভাবতে পারো আমার আব্বু তো আমার কথা শুনবে না, অথবা ধরো কেউ হয়তো এমন হয় যে কারো মানে প্যারেন্টস এর মধ্যে ধরো বাবা হয়তো দূরে কোথাও জব করে, তার সে অ্যাভেলেবেল না, 2-4 জন থাকতে পারে দেশের বাইরে থেকে অ্যাভেলেবেল না, অথবা ধরো মানে একসাথেই থাকে কিন্তু এত ব্যস্ততা, সকালে বের হয়ে যাচ্ছে আবার আসতেছে রাতে আসতেছে, ওই ইন্টারাকশনটা হচ্ছে না। তার মানে আমরা কিন্তু এখানে সেম প্ল্যাটফর্মে সবাইকে সব ফ্যামিলিকে চিন্তা করতে পারি না, ডিফারেন্স আছে। বাট আমি বলবো যেটা যে এই মানে আকুতিটা একজন স্টুডেন্টেরও থাকা উচিত যে আমার ফ্যামিলিকে লাগবে, এটা লাগবে, এটাকে ছাড়া হবে না, তাই না? তুমি যখন বুঝাবা যে তুমি আসলে সুপার সিরিয়াস, অবশ্যই তোমার বাবা মা যত আগেই হোক না কেন দেখবা দিন শেষে ঠিকই তোমাকে সাপোর্ট করবে। সেটাই, মানে আমি তো আমার প্রয়োজনটা যদি আমি শো করতে না পারি তাহলে তো বাবা মা হয়তো অনেক সময় তাদের ব্যস্ততার কারণে সেই অ্যাটেনশনটা হয়তো দিতে পারবে না। তো সেই জন্য আমার কাছে মানে এই টিম ওয়ার্কটা জরুরি। কারণ এখানে একজন স্টুডেন্ট, আমরা ক্লাস নিলাম, পরীক্ষা নিলাম, সবই ঠিক আছে, সবই পারফেক্ট, ওকে ফাইন, কিন্তু তার টোটাল যে ব্যাপারটা মানে একজন স্টুডেন্টের মানে প্ল্যানটা যদি আজকে থেকে শুরু হয়, অ্যাডমিশন টেস্ট দিয়ে বের হয়ে আসার পর্যন্ত টোটাল এই টিম ওয়ার্কটা প্রত্যেকটা ক্ষেত্রে একজন আরেকজনকে কোঅপারেশন রেখে, খোঁজ খবর রেখে, কথাবার্তা বলে এই জিনিসটাকে সাজিয়ে সুন্দরভাবে নিতে হবে। তাহলে আমার কাছে মনে হয় এই যে সবার কাছে একই জিনিস আছে তাও কেন চান্স পায় না, সবার সেম বই আছে তার পরে কোন চান্স পাচ্ছে না, বিকজ অফ এই জিনিসগুলোর মধ্যে হয়তো কোঅর্ডিনেশনের মধ্যে সমস্যা আছে, ক্লিক করে না। রাইট, মানে এখানে সঠিক সমন্বয় করে, সঠিক প্ল্যান করে, সঠিক পথে হাঁটাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। এবং একজন স্টুডেন্ট যদি ঠিক সেই পথে চলে, সেইভাবে চিন্তা করে, তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষার এমসিকিউতে 100 নম্বরের মধ্যে ভালো রেজাল্ট করা অবশ্যই সম্ভব। অবশ্যই সম্ভব। আমার আমাদের আলোচনা একটা পর্যায়ে চলে আসছে এবং আমার কাছে মনে হয় যে এটাও খেয়াল রাখা উচিত ভাইসা। অফকোর্স
future is created by what you do today. রাইট, সত্যি। মানে আমরা ঠিক আজকে যেটা যা করব এইটার রিফ্লেকশনটা আমরা পাবো হচ্ছে নেক্সট টাইমে। Next time. তার মানে আমাকে মনে রাখতে হবে, করবে তাই হচ্ছে রাইট, আমি ঠিক এই মুহূর্তে যে কাজ করতেছি সেটা কি রাইট অর রং। যদি আমার জন্য ঠিক হয় তাহলে ওকে, আর যদি ঠিক না হয় তাহলে আমি অবশ্যই সেই ভুল জায়গা থেকে এসে আমি সঠিক কাজটা করে ফেলবো, যাতে করে আমার পরবর্তী দিনগুলো সুন্দর যায়। আমি আগামীকাল কি হবে, পরশু দিন কি হবে, নেক্সট এগুলো নিয়ে না, আমার ঠিক এই মুহূর্তে কাজটা ঠিক আছে কিনা, যদি এটা ঠিক রাখি। কঠিন ভাই, আমরা অনেক সময় অনেক লং টাইম প্ল্যান করে ফেলি, অনেকক্ষণ পড়তে বসে মন খারাপ করতে থাকি যে আমার তো হবে না, না হইলে তারপর সে এই বকা দেবে, তারপর এই আত্মীয় এই কথা বলবে, ভাবতে ভাবতে আমার 2 ঘন্টা পার করে ফেলতেছে কি হবে সেটা ভেবে। রাইট রাইট আমার মনে হয় ভাই এটা কমপ্লিটলি বাদ দেওয়া উচিত। কি হবে সেটা পরে, এখনই 2 ঘন্টা আমি পড়ি। রাইট, মানে এটা নিজেকে মানে সামলানো খুবই কঠিন। আমি শুধু ভাই আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স বলি, মানে আমি আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের টাইমে যেটা করতাম, যে এরকম মন খারাপ তো আমারও হতো। আমি তখন ভাই আমার মোবাইলে 5 মিনিট পর পর অ্যালার্ম দিয়ে রাখতাম, যেটা স্নুজ করতাম প্রতিবার, যে আমি যদি কোনো কারণে ডিস্ট্র্যাক্ট হয়ে যাই, আমি যদি 5 মিনিট ধরে অন্য কিছু ভাবতেও থাকি, ঠিক 5 মিনিট পরে অ্যালার্ম শুনে আমার মনে হবে যে না মাসে পড়ার টাইম চলে যাচ্ছে, আবার পড়ো। মানে এটা আমাকে না খুব হেল্প করছে। এখন তুমি যদি আমার মোবাইল পাশে রেখে একটু ফেসবুকে স্ক্রল করো, তাইলে তোমার জন্য এটা দরকার নাই। এটা বাটন ফোন নিয়ে জাস্ট তুমি মানে নিজেকে নিজে অ্যালার্ম করা যে না আমি আমার সময় থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি, এইটুকু করে দেখতে পারো। হ্যাঁ, এটা আসলে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে এই মানে ধৈর্যটা রাখাটা, মানে আমাদের হয় কি ধরো পড়তে বসলে মনোযোগ থাকে না, এটা কথা একটু পরে অন্য চিন্তা করতেছি, এগুলো এই যে মানে পুরো লাইফটাই হচ্ছে ডিসিপ্লিনের মধ্যে, এই মানে পুরো মানে অ্যাডমিশন টেস্টের পুরো এই সময়টুকু হচ্ছে ডিসিপ্লিনের মধ্যে। সেই জন্য একটা প্রতিষ্ঠান হিসেবে মেডিকো বেস্ট ট্রাই করবে তোমাদেরকে হেল্প করার জন্য। আচ্ছা, এখানে অনেক ধরনের কোশ্চেন আসছে সাধারণ জ্ঞান নিয়ে, ইংরেজি নিয়ে। আমাদের তো অবশ্যই এই বছর একটা বিশাল প্ল্যান রাখতে হবে, যেহেতু সাধারণ জ্ঞান বাংলাদেশের সাথে আন্তর্জাতিক যুক্ত হয়েছে। আর আন্তর্জাতিকের ক্ষেত্রে মেডিকোর পক্ষ থেকে যারা সেকেন্ড টাইম এক্সাম দিবে তাদের জন্য, এবং ইনক্লুডিং যারা ফার্স্ট টাইম ব্যাচে যারা ভর্তি হবে এইচএসসি 2025 ব্যাচ, তাদের জন্য খুব সুন্দর একটা প্ল্যান আমরা অলরেডি করে ফেলছি, যাতে করে সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক নিয়ে, বাংলাদেশ নিয়ে সবাই হয়তো একভাবে চিন্তা করছে, আন্তর্জাতিক নিয়ে কোনো ধরনের সমস্যা না হয় সেভাবে ক্লাস এবং পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা আছে। কিন্তু আন্তর্জাতিক ছিল, আপুরা কিন্তু আন্তর্জাতিক দিয়ে পরীক্ষা দিয়ে এসেছে, সুতরাং তুমি ভয় পাওয়ার কিছু নাই যে এখন আমাদেরই মনে হয় কপাল খারাপ, আমাদেরই মনে হয় আন্তর্জাতিক যোগ হয়েছে, এই ভয়টা পাওয়ার কিছু নাই। না, একটা সময় ছিল, পরে মাঝখানে চেঞ্জ হলো, ছিল না, এখন আসছে। বাট আমরা এটার জন্য প্রিপেয়ার্ড, এবং আমরা অলরেডি নিজস্ব কিছু চিন্তা আমরা সাজিয়েছি, যাতে করে তোমাদের সাধারণ জ্ঞান নিয়ে কোনো ভীতি কাজ না করে, বা এখানে যেন তোমাদের কোনো ধরনের ভুল না হয়, সেটা সর্বোচ্চ চেষ্টা থাকবে। আর ইংরেজির ক্ষেত্রে তো আসলে বিগত বছরগুলোতে যেভাবে হচ্ছে সেটা এটার জন্য সেই প্যাটার্নে বা সেইভাবে পড়লেই চলবে। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো নিয়ে অলরেডি তোমাদের নিজস্ব কিছু আইডিয়া আছে। তার সাথে সাথে আমরা আমাদের বিগত বছরের সেকেন্ড টাইম ব্যাচগুলোতে আমরা কিভাবে পড়িয়ে ভালো রেজাল্ট পেয়েছি, সেটার সাথে সাথে 25 ব্যাচের জন্য আরও কি কি অ্যাড করলে স্টুডেন্ট উপকৃত হবে, আরও কোন কোন এক্সাম এবং ক্লাসগুলো নিলে স্টুডেন্টদের জন্য আরও পারফেক্টলি প্রিপারেশন হবে, সেই ব্যাপারে আমরা অলরেডি পরিকল্পনা করেছি, সেটা তোমাদের জন্য এক্সিকিউট হবে। অবশ্যই আমরা সর্বোচ্চটা নিয়ে ইনশাআল্লাহ প্রিপেয়ার। এখন তোমাকে মন স্থির করতে হবে, তুমি ইনশাআল্লাহ ঠিক কতটুকু তোমার দিবে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, বেস্ট অফ লাক টু অল অফ ইউ। প্রশ্নের উত্তরগুলো ভাই আমরা হচ্ছে ম্যাক্সিমামে অ্যান্সার করা হয়ে যাচ্ছে, আর যদি কিছু লেফট আউট থাকে আমরা অবশ্যই কম্পিউটার তোমাদেরকে উত্তর দিয়ে দিব। অনেক অনেক শুভকামনা তোমাদের সবার জন্য, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।